আমার হয়েছে যত জ্বালা। মেয়েটাকে সেই কখন থেকে বলছি তাড়াতাড়ি তৈরি হয়ে নে, সে তো আমার কথা কানেই তোলে না। কিলে কুসুম, কই তুই? এই তো মা, আমি তৈরি হয়েই আছি। আর বেশিক্ষণ লাগবে না, শুধু ব্যাগপত্তরটা গোছালেই হলো। বাঁশখালী তো সেই কত দূরের পথ, তারপর তোর বাবার আবার কাণ্ডখানা দেখো দেখি। এই আসছি বলে সে কখন বেরিয়েছে একটা গরুর গাড়ি ঠিক করতে মেয়েটার জন্য। সেই দুপুরবেলা খাবারটা খেয়েই সে বেরিয়েছে। তার আক্কেলটা দেখো, সেই বেলা গড়িয়ে সন্ধে হতে চলল, তবুও তার ফেরার কোনো নাম গন্ধ নেই। যেমন বাবা তেমনি হচ্ছে তার মেয়ে, সে আবার ব্যাগপত্র গোছাতে গোছাতে সেই একবেলা কাটিয়েই ছাড়বে মেয়েটা। কিরে তোর হলো? জামা আর দেরি করিস নে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। সন্ধে তো প্রায় হয়েই এলো বলে, ওদিকে তো শ্বশুরবাড়ির লোকেরা আবার পথ চেয়ে বসে আছে যে। তাড়াতাড়ি কর্মা, অনেকটা পথ তোকে যেতে হবে, রাত বেশি হয়ে গেলে বিপদ হতে পারে। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, এমনিতেই গরমের দিনে সন্ধে সন্ধে বেরোলে গরমটা একটু কমবে। যেতে যেতে রাত হলে তা এমন কি আর হবে, বরং রাতে ঠান্ডা হাওয়ায় গরুর গাড়িতে যেতে বেশ আরাম হবে। তারপর পথটাও বেশ লম্বা, এই গরমে এতটা পথ পাড়ি দিলে যে আমার কষ্ট হবে, তাই বাবা হয়তো গরুর গাড়ি নিয়ে আসতে একটু দেরি করছে। বাবা ঠিকই সময় মতো আসবে, তা নিয়ে তোমার ভাবতে হবে না। কিরে, কই গেলি রে মা কুসুম? তোর জন্য গরুর গাড়ি এনেছি। গরুর গাড়োয়ানটাও পরিচিত তো, ওই যে গতবার যার গাড়িতে গিয়েছিলি, তো সেই হরিকাকার গাড়িটাই পেয়ে গেলাম চট করে। তারপর তাকে সঙ্গে করেই নিয়ে এলাম। কুসুম তারপর পাশের ঘর থেকে উত্তর দিল, এই তো বাবা, আমি তৈরি, শুধুমাত্র আর আধা ঘন্টা সময় লাগবে। শুনেছ মেয়েটার কথা? আর তুমি এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, চট করে দুপুরে গেলে আর পট করে এলে এই ভর সন্ধ্যেবেলা? এই তোমার আক্কেল? তা তুমি এতবেলা কোথায় ছিলে শুনি? আর বলো না, যেই বেরোলাম গরুর গাড়ি ঠিক করতে, অমনি জোনাকির বাবা অনিন্দ সে এসে পড়ল আমার পায়ে। জোনাকি মেয়েটাকে নাকি আবার ভূতে ধরেছে। তারপর পড়ি কি মরি করে ছুটলাম তাদের বাড়ি। ভাবলাম চট করে দু চারটে মন্ত্র ফুঁকে তারপর শরীর বন্ধনী দিয়ে প্রেতটাকে তাড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো। কিন্তু কি কাণ্ড! সে অশরীরী আত্মা কোনো মতেই জোনাকির শরীর ছেড়ে যেতেই চাইল না। আমি যথাসাধ্য চেষ্টা করে বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে আত্মাটাকে তাড়াতে সক্ষম হলাম ঠিকই, কিন্তু সে প্রেত, সে বড় সাংঘাতিক। জানো কুসুমের মা, সে এক কথায় বলা অসম্ভব। তবে সে প্রেত জোনাকির শরীর ছাড়তে ছাড়তে আমার কানে একটা কথা ফিসফিস করে বলে গেল, এই তান্ত্রিক, আমি জোনাকির শরীর ছেড়ে চলে যাচ্ছি, তবে একটা কথা শুনে রাখ, আমি জানি আজ তোর মেয়ে কুসুম তার শ্বশুর বাড়ি যাবে ওই ভূষণ্ডীপুর শ্মশানের পাশ দিয়ে, আর আমি এখন সোজা ওই শ্মশানের শেওড়া গাছটাতে গিয়ে আশ্রয় নেব। আর আমি তোর মেয়েটাকে আজ আমি জ্যান্ত গিলে খাবো, তখন তুই আমাকে আটকাতে পারবি না, কথাটা মনে রাখিস। তাহলে এখন উপায়? মেয়েটার কোনো ক্ষতি হবে না তো? আমি থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি করবে এমন সাধ্য কোনো অশরীরীর নেই। তার জন্য যে ব্যবস্থা করা প্রয়োজন তা আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। তুমি কোনো চিন্তা করবে না। তবে এই বিষয়ে কুসুম যেন কিছু জানতে না পারে, বেচারা মেয়েটা আবার ভয় পেতে পারে। কিরে মা কুসুম, নে মা, তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠে বস। হ্যাঁ বাবা, আমি তৈরি। তাহলে তোমরা ভালো থেকো। সন্ধেটা গড়িয়ে গেছে, এখন বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমার যেতে কোনো কষ্ট হবে না।
বেশ বেশ, তুই তো আমার মতোই সাহসী হয়েছিস রে মা। তবে একটা কথা কি মা, তোকে অনেকটা দূরের পথ পাড়ি দিতে হবে, আর মাঝপথে পড়বে ভূষণ্ডীপুরের শ্মশানটা। ওই জায়গাটা তেমন ভালো নয়, তাই তোর সাথে আমাদের জগানন্দটাকেও পাঠিয়ে দিচ্ছি। ও তোকে বাঁশখালী পৌঁছে দিয়ে হরিদার সঙ্গে ফিরে আসবে। তা তোর সঙ্গে এই পুটলিটি রাখ মা। পথে কোনো সমস্যা হলে, বিশেষ করে ওই শ্মশানটার শেওড়া গাছটার পাশ দিয়ে যাওয়ার সময় পুটলিটি হাতে ধরে থাকিস, তাহলে কোনো অশরীরী শক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা বাবা, আমি তাহলে আসি। আসি মা, তোমরা ভালো থেকো। এই বলে চোখের কোণে এক ফোঁটা অশ্রু জমা করে কুসুম গরুর গাড়ির দিকে রওনা দিল। তখন সন্ধে গড়িয়ে গেছে। গরুর গাড়িটি তখন ধীরে ধীরে ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চলেছে বাঁশখালীর উদ্দেশ্যে। রাত তখন গভীর, চাঁদ ঢাকা পড়েছে ঘন মেঘের আড়ালে। আকাশটাকে দেখে যেন আধারে ঢাকা মৃত্যুপুরীর মতো মনে হচ্ছে, আর চারপাশে ঝোপঝাড়ের ঘন অন্ধকারটাও যেন কালো পর্দার মতো গ্রামটিকে ঢেকে রেখেছে। মাঝে মাঝে কোথাও কোথাও ঝিঝি পোকার দল একটানা ডেকে চলেছে, আর সেই আধার ভেদ করে শেয়াদের হুক্কা হোয়া ডাক ভেসে আসছে দূর জঙ্গলের ভেতর থেকে। এমন এক ভয়াল রাতের গ্রাম্য পথ দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে গরুর গাড়িটি। গাড়িতে বসে আছে 3 জন, জগানন্দ, গাড়োয়ান হরিদাস আর মাঝখানে বসা কুসুম। রাস্তাটা তখন একেবারে ফাঁকা। একে তো প্রত্যন্ত গ্রাম, তার উপর আবার রাতের বেলা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তখন গরমকাল হলেও জঙ্গলের ভেতর থেকে অদ্ভুতভাবে এক ঝটকা ঠান্ডা হাওয়া যেন শীতল পরশ বুলিয়ে দিয়ে গেল চারপাশটাতে। বাতাস গায়ে লাগতেই শরীরের ভেতরটা কেমন যেন করে উঠল জগানন্দ দাসের। ফিসফিস করে উঠল জগা। ও কুসুম দিদি, আমার না কেমন ভয় ভয় করছে। এমনিতেই তো এদিকে আসা হয় না কখনো, চারপাশে যে ঘন জঙ্গল, আমার তো দিনের বেলাতেও এদিকে আসতে ভয় করে জানো। শুধু তোমার বাবা মশাই বললেন তাই এলাম, তবে তোমার উপরও মায়া হচ্ছিল, তা বই কি। হাজার হলেও তুমি তো আমাদেরই প্রতিবেশী, সেই ছোটবেলা থেকে তোমাকে নিজের দিদির মতোই জানি। সে যাই হোক, তবে দিদি দেখো না চেয়ে, বাইরে কি ঘন অন্ধকার, তারপর চারপাশে কি নিঝুম ঝোপঝাড়। দিদি ওই দেখো না, পেঁচাটা কেমন ডাকছে, আর শিয়ালগুলো কেমন করুণ সুরে ডেকেই চলেছে। আমার গাটা কেমন কাঁপছে। তার উপরে এই গরমের মধ্যে হঠাৎ করে এমন হাড় হিম করা এই ঠান্ডা হাওয়া কোথা থেকে এলো বলো তো? ব্যাপারটা একদম ভালো লাগছে না দিদি। ওদিকে জগার এমন কাঁপা কণ্ঠে কথাগুলো শুনে হরিদাস সঙ্গে সঙ্গে ঝাড়ি মেরে বলল, চুপ কর তো এবার, ঠান্ডা হাওয়া তো দিতেই পারে। দেখছিস না আকাশে মেঘ করেছে, হয়তো দূরে কোথাও বৃষ্টি হয়েছে। তারপরেই রাতের বেলা জঙ্গলের মধ্যে এমনিতেই বাতাস তুলনামূলক ঠান্ডাই থাকে, তাই হয়তো এক ঝটকা ঠান্ডা বাতাস এসে গায়ে লেগেছে। তাতে আবার ভয়ের কি আছে শুনি? তুই তো আবার এমনিতেই একটা ভিতুর ডিম, সব সময় রাত নামলেই ভূতের ভয় তোকে আপনা আপনি জড়িয়ে ধরে যেন। তোর কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? হ্যাঁ, আমাদের মধ্যে যে একজন মহিলা বসে আছে, তার কথাটা একবার ভাববি না? তোর কথায় পাছে আমাদের কুসুম আমার ভয় পেতে পারে, তা তুই বুঝিস না? আমার কুসুম্মা দিব্যি বসে আছে, একটুও ভয় করছে না। আর তুই বেটা ছেলে হয়ে, তাও আবার মাঠে কাজ করা লোক হয়ে এতটা ভয় পাচ্ছিস? আরে গ্রাম্য পথ, তাতে রাতের বেলা একটু আরটু এরকম লাগেই। আমি তো কত রাত গরুর গাড়ি চালিয়ে অন্ধকার মাঠ ঘাট শ্মশান ঘাট পেরিয়ে গেছি, সম্পূর্ণ একা। আমার জায়গায় যদি তুই থাকতিস, তবে তো ভীমলিকে সেখানেই মরতি।
হরিদাসের কথায় জগা থতমত খেয়ে চুপ করে বসে রইল। তার বুকের ধুকপুকানি গরুর গাড়ির চাকার শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল। কিছুক্ষণ পরে কুসুম হাসি মুখে জগাকে বলল, আরে জগা, তোর কি হলো? তুই তো আর একা নেই ভাই, আমি তো আছি, সাথে হরি কাকাও আছে। ভয় যদি এতটাই করিস তবে আসলি কেন আমাদের সঙ্গে? বাড়িতেই থেকে যেতিস। তবে এসেই যখন পড়েছিস তখন দেখ না কি হয়। সে যাই হোক, এখন চুপচাপ গাড়িতে বসে ভয় করলে চোখ দুটো বন্ধ করে থাকবি, তাতে আর কিছু বুঝতে পারবি না। সামনেই তো ভূষণ্ডীপুর শ্মশান, ওখানে পৌঁছলে তোকে নিয়ে মহা ঝামেলায় পড়তে হবে মনে হচ্ছে। তাই বলছি, স্থির হয়ে বসে থাক, নইলে সোজা ভূতের হাতেই তোকে তুলে দেব। কিন্তু তখন দেখবি সব ভয়ে উড়ে যাবে। মা কুসুম আর জগা, একটু সাবধানে বসো তোমরা। আমাদের গরুর গাড়িটা কিন্তু ভূষণ্ডীপুর শ্মশানের কাছে চলে এসেছে। এই জায়গাটা কিন্তু মোটেও ভালো নয়। কথাটা বলতে না বলতেই অদ্ভুত শব্দ করে গরুর গাড়িটি থেমে গেল। তার সাথে গরু দুটো যেন শরীরের সকল শক্তি হারিয়ে নীরবে ঠায়ে দাঁড়িয়ে পড়ল। কুসুম তখন মনে মনে বলল, এরই জন্যই বাবামশাই আমাকে আসার আগে এই মন্ত্রপুত পুটলিটি সঙ্গে দিয়েছিলেন। এখানে যে কিছু একটা ঘটবে তা তিনি বহু আগেই বুঝতে পেরেছিলেন। ওই দেখো কুসুম দিদি, অন্ধকারের মধ্যে ওই কালো ছায়ামূর্তিটি কি? ওটা আবার এলো কোথা থেকে? দিদি, আমি কিন্তু আর... বলেই জগা অজ্ঞান হয়ে গেল। এখন সাহস হারালে চলবে না। প্রয়োজন হলে আমি নিজে ওই অশুভ শক্তির সামনে দাঁড়াবো, দেখব ওই অশুভ শক্তির মতলবটা ঠিক কি। কোনো কারণ ছাড়া এমনি এমনি ওই কালো ছায়া আমাদের পথ আগলে দাঁড়ায়নি। কুসুম গরুর গাড়ি থেকে নেমে সেই ছায়ামূর্তিটির সামনে এসে দাঁড়ালো। হরিদাস তখনও গাড়িতেই বসে আছে। তুমি গাড়ি থেকে নামতে গেলে কেন মা? হায় হায় হায়, এখন কি হবে? না না হরি কাকা, তুমি চিন্তা করো না, আমি সাহস হারাবো না। এ অপশক্তি যেই হোক না কেন, এ আমার কিচ্ছুটি করতে পারবে না। কুসুম, অবশেষে তোর সাথে তাহলে দেখা হলো। আমি এই শ্মশানের ডাকিনী। আমি এতটাই ভয়ঙ্কর আর অবাধ্য যে কোনো তান্ত্রিকই আমাকে কোনো মন্ত্র শক্তি বলে এখান থেকে তাড়াতে পারেনি। ভোজেন্দ্রনাথ ভৈরব সেই চেয়েছিল আমাকে মন্ত্র শক্তি দিয়ে তার বশে আনতে, কিন্তু আমার কাছে সে পরাস্ত হয়। তারপর সে আর প্রাণে বাঁচেনি। আমি তাকে ভীষণ নৃশংসভাবে হত্যা করেছিলাম এই ভূষণ্ডীপুর শ্মশানের পাশের এই জঙ্গলটাতে। আর তোর বাবার এত বড় স্পর্ধা হলো কি করে যে সে আমার পথ রুদ্ধ করে দাঁড়ায়? আমি বহু সময় ধরে অপেক্ষা করে বসেছিলাম ওই শেওড়া গাছটার মগডালে। তোদের গরুর গাড়িটা কখন এই পথ দিয়ে যাবে তারই জন্য। অবশেষে আমার শিকার নিজেই হাজির হয়েছে আমার সামনে। আজ আমি তোকে কিচ্ছুতেই ছাড়ব না। তোর সঙ্গীদের সকলকে আজ আমি তাজা কামড়ে খাবো, সকলের তাজা রক্ত পান করে শরীরের তৃষ্ণা মেটাবো। আর আমি নিজে তোর ঘাড়ে চেপে বসবো আর তোর শরীরের ভেতরে ঢুকে যাব। তারপর দেখব তোর বাবা আমাকে কিভাবে তাড়ায়। তোর বাবা তার সামনে নিজের প্রাণ প্রিয় মেয়ের মৃত্যু যন্ত্রণা অসহায়ের মতো দেখবে, কিন্তু সে কিচ্ছুটি করতে পারবে না, কারণ আমাকে তোর শরীর থেকে তাড়াতে গেলে আমি তোর প্রাণ সংহার করে তবেই তোর শরীর থেকে বের হব।
আমি জানতাম তুই আমার পথ আটকাবি। তুই জোনাকির শরীরে প্রবেশ করে অন্যায় করেছিস। আমার বাবা তোকে বিতাড়িত করেছেন ন্যায়ের শক্তিতে। এটা তিনি করতেই পারেন, কারণ তিনি একজন সৎ ও নির্ভীক তান্ত্রিক। তন্ত্রবিদ্যাকে কাজে লাগিয়ে আমার বাবা মানুষের উপকার করে, আর তোর মতো এমন নিচু ও হীন প্রকৃতির অশুভ শক্তিকে উচিত শিক্ষা দেন আমার বাবা মশাই। কিন্তু কিন্তু তুই সেই ঘটনা থেকে কোনো শিক্ষা তো নিলেই না, বরং উল্টো তার নিরাপরাধ কন্যার উপর তার ভালো কাজের প্রতিশোধ নিতে এসেছিস। হে নির্বোধ ডাকিনী, তুই এসেছিস আমার ক্ষতি করতে? তাহলে কান খুলে শুনে রাখ, এ পৃথিবীতে কোনো অপশক্তি বেশি দিন টিকে থাকেনি। আজ নয়তো কাল অপশক্তির বিনাশ অনিবার্য। আজ তোর সেই পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তাই শেষবারের মতো তোকে সাফ করে বলছি, তুই আমাদের পথ ছেড়ে দে আর ওই ভূষণীপুর শ্মশানে ফিরে যা। শেষ দিন আমার নয়, তোর। আর তুইও কান খুলে শুনে রাখ, আমি শিক্ষা নেই না, শিক্ষা দেই। আমি ভয়ঙ্কর মৃত্যুর ছায়া, আমাকে কেউ থামাতে পারে না। ওই তুচ্ছ কবজ তোর বাবার শক্তিকে আমি ভয় পাইনি, আর এক্ষুনি আমি তোর তুচ্ছ শক্তিকে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দেব। এক্ষুনি তোর প্রাণ চাই। ডাকিনী হঠাৎই ক্ষিপ্র গতিতে কুসুমের উপর ঝাঁপিয়ে পড়ল। কুসুম সাহস নিয়ে দাঁড়িয়ে রইল। তারপর ডাকিনী কাছে আসতেই তার শরীরে সেই মন্ত্রপুত কবচটি চেপে ধরল কুসুম। সঙ্গে সঙ্গে সেই কবচ তার ক্রিয়া শুরু করল। ডাকিনী ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগল। ছাড়, ছাড় আমাকে। এই আমি শরীরে কোনো শক্তি পাচ্ছি না কেন? এমনটা তো হতে পারে না। আমি জ্বলে গেলাম। আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে। আমাকে ছেড়ে দে। প্রেতের সমগ্র শরীর মুহূর্তে অদৃশ্য আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কেবল অদৃশ্য হাহাকারে ভরে উঠল চারদিক। সে চিৎকার করতে করতে বাতাসে মিলিয়ে গেল। চারপাশে অদ্ভুত এক শান্তি নেমে এলো। ততক্ষণে জগার জ্ঞান ফিরে এসেছিল। সে গরুর গাড়িতে বসে সম্পূর্ণ ঘটনাটাই নিজ চোখে দেখেছে। আজ তুমি আমার ভয় ভেঙে দিলে কুসুম দিদি। আসলে সাহস থাকলে সকল ভয়কে জয় করা যায়। আমি আর কখনো ভয় পাবো না। আর বাড়িতে ফিরে তোমার বাবার সাথে আমিও তন্ত্রবিদ্যা চর্চা করব। দেখবে তারপর আমিও বড় তান্ত্রিক হব। হ্যাঁ, এই বলে দিলাম। সেই বড় তান্ত্রিক হবে। তান্ত্রিক হওয়া এত সহজ ব্যাপার নয় রে পাগলা। সে যাগ্গে। তবে আমার কুসুম্মা যদি আজ সঙ্গে সঙ্গে না থাকতো, তবে আমাদের কাউকে প্রাণ নিয়ে ফিরতে হতো না। হ্যাঁ, অনেক হয়েছে তোমাদের কথা। শুধুমাত্র একটি অবাধ্য ডাকিনীর মৃত্যু হলেও ওই ভূষণীপুর শ্মশানটা তো আর উড়ে যায়নি। ওখানে আরও ভয়ঙ্কর কিছু রয়েছে, যার দেখা তোমরা এখনো পাওনি। এই তো আমরা প্রায় চলে এসেছি। আজকের রাতটা তোমরা দুজন আমার শ্বশুরালয়ে কাটিয়ে কাল সকালে তবে ফিরবে। এই এত রাতে আবার তোমাদের এই পথ দিয়ে বাড়ি ফিরতে হবে না। হরি ও জগা কুসুমের কথায় সায় দিল। ওদিকে আকাশের বুকে তখন উঁকি মারতে লাগলো পূর্ণ চাঁদের আলো। গরুর গাড়ি কচকচ শব্দ তুলে ধীরে ধীরে তারা পৌঁছে গেল বাঁশখালী গ্রামে, কুসুমের শ্বশুর বাড়িতে।